প্রিন্ট অল ভ্যালুস ফ্রম অ্যান অ্যারে, একটা অ্যারে থেকে সবগুলা ভ্যালু প্রিন্ট করতে হবে। দ্যাট মিন্স তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাকে অ্যারে তৈরি করতে হবে, সে অ্যারেটা ফিল আপ করতে হবে। ফিল আপ না করলে কি প্রিন্ট করতে পারবা না, ওটা তো তোমাকে কেউ বলবে না যে ফিল আপ দেয়, ঠিক আছে। তো যখন সেকেন্ডারি অপশনটা চলে আসে, তখন যখন আপার অপশনটা চলে আসে, তখন লোয়ার কাজটা তোমাকে বাই ডিফল্ট করতে হবে। সাম ভ্যালুস ফ্রম দ্য ফিল্ড অ্যারে, মানে ওই অ্যারেতে যে ভ্যালুগুলো ছিল তোমার সেই ভ্যালুগুলো সাম করতে হবে। চেক দ্য সাম whether it is even or not, যে সামটা আসবে ওই সামটা আবার চেক করতে হবে ইভেন না। তাহলে প্রোগ্রামের কয়টা কাজ? প্রেক্ষাপটে দেখা যাচ্ছে তিনটা কাজ, কিন্তু চারটা কাজ। প্রথমে হচ্ছে অ্যারেটা যদি ফিল আপই না করো তাহলে অ্যারে তো আর প্রিন্ট করতে পারবে না, সো ওটা হিডেন আছে, ওটা একটা কাজ। এই অ্যারেটাকে প্রিন্ট করতে হবে একটা কাজ। তারপরে প্রিন্ট করার সময় মনে রাখতে হবে ভ্যালুগুলো কি প্রিন্ট করছিলাম, সেই ভ্যালুগুলোকে ক্যাচ করতে হবে, ক্যাচ করার পরে যোগ করতে হবে, সেটা পাবলিশ করতে হবে, এটা একটা কাজ। এরপরে যে ভ্যালুটা পাবলিশ করেছে ওই ভ্যালুটাকে আবার ধরে চেক করতে হবে যে এটা ইভেন আর অড। আমি আসলে একটা ইজি প্রোগ্রামকে, ছোট ছোট চারটা ইজি প্রোগ্রামকে জোড়া লাগিয়ে একটা বড় প্রোগ্রাম তোমরা ম্যানেজ করতে পারো কিনা এটা দেখছি। দিস ইজ দ্য ভেরিয়েবল ম্যানেজমেন্ট, সিকোয়েন্স ম্যানেজমেন্ট করতে পারছো কিনা। কিন্তু এই কাজটা কিভাবে করতে হবে? ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে। মডেলটা কেমন হতে পারে সেটা নিয়ে আমরা একটা ডিসকাস করতে পারি, ঠিক আছে। যে মডেলটা কেমন হতে পারে, এরকম হতে পারে, দেখো মেইন তো থাকবে, তাই না? আমি কিন্তু কোড লিখছি না, সিনট্যাক্স লিখছি। মেইন থাকবে, ক্লিয়ার? আর এই সম্পূর্ণ মেইন থাকবে, বোঝা যাচ্ছে মেইন থাকবে। এখন আমরা এই কাজটা করতে পারি যে আমি যদি কোন তোমার কাজটা কিভাবে করতে ইজি হবে দেখো। প্রিন্ট অল দ্য ভ্যালুস ফ্রম অ্যারে, ওকে। তাহলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে প্রিন্ট অ্যারে প্রিন্ট, ঠিক আছে। অ্যারে প্রিন্ট নামে একটা ফাংশন নিতে পারো, ক্লিয়ার? এটার মধ্যে অ্যারে ডিক্লেয়ার করতে পারো, অ্যারে ফিল আপ করতে পারো, আবার অ্যারে ডিক্লেয়ার করতে পারো, অ্যারে ফিল আপ করতে পারো, আবার সে অ্যারেটা প্রিন্ট করতে পারো, ক্লিয়ার? করার পরে ওই যে সামটা হলো সে সামটা তুমি লেনদেন করতে পারো, তুমি এখানে নাও করতে পারো, যেহেতু কিন্তু বলা হচ্ছে সবগুলো ইউজার ডিফাইন্ড ফাংশনে করবা। তাহলে যদি তুমি সেটাকে বাইরে বের করতে চাও তাহলে সামনে ইন্টিজার লাগবে, মানে বাইরে বের করবা। দ্যাট মিন্স একে কাকে দ্বারা পরিচালনা করবা? মেইনকে দিয়ে। তাহলে মেইনের মধ্যে একে কল করবা। ফর এক্সাম্পল s ইকুয়াল টু অ্যারে প্রিন্ট। দেখো তাহলে ঘটনাটা কি ঘটলো, এই ফাংশনটা কাজ হলো অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করা, অ্যারেটাকে ফিল আপ করা, সেই অ্যারেটাকে রিড করা, ভ্যালুগুলোকে শো করা, ক্লিয়ার? ওকে। সাম অল দ্য ভ্যালুস ফ্রম ফিল্ড অ্যারে, এখানে তুমি সাম করে ফেলতে পারো, ক্লিয়ার? আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে সামটা তুমি এটাকে দিয়েছো, ওই মেইনকে দিয়েছো, ক্লিয়ার? তো তুমি এখানে দুটো কাজ করতে পারো। একটা হচ্ছে যে অ্যারে ফিল আপ, ক্লিয়ার? তারপরে অ্যারে প্রিন্ট, ওকে। তারপর তুমি করতে পারো সাম, ওকে। এই সামটা তুমি কাকে দিছো? s কে, ক্লিয়ার? ওকে। কেন s কে দিলা? কারণ তুমি যদি আরেকটা ফাংশন ব্যবহার করতে চাও তাহলে ভ্যালুটা তোমাকে বের করতে হবে, ক্লিয়ার? ওকে। এখন আসো, হয় এখানে বের করবে না অন্য জায়গায় বের করবে, কোনো সমস্যা। এরপর আসো ইন্টিজার চেক। তার মানে হচ্ছে আমি এমন একটা টেকনোলজি করতে চাচ্ছি যেখানে আমি রিটার্নও করতে পারি, আবার কিছু নিতেও পারি, রিসিভও করতে পারি। তাহলে এখানে আমি টেকনিক্যালি যে কাজটা করতে পারি, সামটাকে চেক করতে পারি, ক্লিয়ার? এস এর মাধ্যমে ভ্যালুটা বাইরে থেকে আসবে, ক্লিয়ার? কি আসবে? এস এর মাধ্যমে কি আসবে? সামের ভ্যালুটা আসবে। তাহলে টেকনিক্যালি তোমাকে যে কাজটা করতে হবে, এই সামটাকে রিটার্ন করতে হবে টেকনিক্যালি এই এস এর কাছে, ক্লিয়ার? হাউ উইল রিটার্ন?
যে কল করবে তার কাছে যাবে। এখন আসো এই চেকটাকে তাহলে কে কল করবে? তোমার কাছে দুটো অপশন আছে, এই চেকটাকে কল করবে এই ফাংশনটা, অথবা অর, অথবা এই চেকটাকে কল করবে মেইন, সরি মেইন করবে, দুজনই করতে পারে। এরোটা বোঝার চেষ্টা করো। তুমি একটা ফাংশন, আমি একটা ফাংশন, ও একটা ফাংশন, আমি মেইন ফাংশন, ওকে। তোমাকে একটা কাজ দিয়েছি, তুমি আমাকে রিটার্ন করেছো, এরপর আমি ওকে দিয়েছি, দিয়ে বলেছি তুমি এটা করো, ওকে। আবার আমি তোমাকে একটা কাজ দিয়েছি, তারপর তুমি ওকে বলেছো বাকি কাজটা তুমি করো, করে স্যারকে দিয়ে দাও, ও আমাকে দিয়েছে। তাহলে ফ্লোটা কিভাবে হতে পারে? এভাবে এভাবে এভাবে, অথবা এভাবে 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 এভাবে, ক্লিয়ার? একই কথা। সো মানে বুঝতে পেরেছো ঘটনাটা? তুমি আমাকে রিটার্ন করতে পারো, আমি ওকে দিলাম, তোমাদের মধ্যে কারো সম্পর্ক খারাপ, তুমি বললা যে স্যারের কাজ আমি করবো, করার পরে আমি স্যারকে দিব, ওকে দিব না। তো আমি এখন কি করবো? ওকে দিয়ে কাজ করে নেবো, ওর কাছে কাজের আউটপুটটা নিয়ে আবার ওকে দিছি, ও আবার করে আবার আমাকে ব্যাক করছে। এটা হতে পারে? এটা হতে পারে তুমি করে ওকে দিছো, ও আবার আমাকে দিয়ে দিছে, ফাইনালিটা আমাকে দিছে। তাহলে কাজটা যে কোনো একটা ফ্লোতে হতে পারে, ক্লিয়ার? স্যার ফাইনাল আউটপুটটা মেইন থেকে আসবে? It depends on your design technique. তুমি মেইন থেকে শুধু কল করতে পারো, অথবা মেইনে ভেরিয়েবলে গিয়ে আউটপুট দিতে পারো, যে কোনো একটা। কিন্তু তোমাকে তো অবশ্যই এই অ্যারেটাকে কল করতে হবে, যেমন চেক, চেককে তো কাউকে না কাউকে কল করতে হবে, তাই না? চেক ইন্টিজার এস। এখন দেখো, তুমি যদি এই ফাংশন দিয়ে চেককে কল করো, তাহলে তোমার বুঝতে হবে যে এস এর মানটা এখান থেকে এখানে যাবে, ক্লিয়ার? আর তুমি যদি মনে করো যে অ্যারে প্রিন্টের মধ্যে তুমি এই চেককে কল করবা, তাহলে সামটা এখান থেকে এখানে যাবে। আমি যদি তোমাকে কল করি, তাহলে আমার দায়িত্ব থাকবে তোমার আর্গুমেন্ট লিস্টের মধ্যে ভ্যালুটা দিয়ে দেওয়া। বাট আমি যদি তোমাকে কল করি, তুমি যদি তাকে কল করো, তাহলে তোমার দায়িত্ব থাকবে তার আর্গুমেন্ট লিস্টের মধ্যে ভ্যালুটা দিয়ে দেওয়া। দ্যাট মিন্স ভ্যালু যে শুধুমাত্র মেইনের দ্বারা আদান প্রদান হবে, এবং আমাকে যে মেইনের মধ্যে দিয়ে রিসিভ করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা এই মডেলটা দাঁড় করানোর চেষ্টা করব। মডেলটা কি তোমাদের কাছে কমপ্লেক্স লাগছে? জি স্যার। আচ্ছা, মডেলটা প্রথমে সিম্পলি করো, তোমার সিম্পল কোডটা ভালো মনে হচ্ছে। চলো, ইউজার ডিফাইন ফাংশন তো তোমাকে করতেই হবে আজকে, ক্লিয়ার? তুমি একটা কাজ করো, এই দুটো করো না, প্রথমে এক নম্বর প্রবলেমটা সলভ করো, করার পরে দুই নম্বর কাজটা করো। এরর দিবে তো, আমি তো আছি। প্রথমে ইউজার ডিফাইন ফাংশন করো, ক্লিয়ার? প্রথমে একটা মেইন একটা ইউজার ডিফাইন ফাংশন করো, একটা কাজ করো, করার পরে দুই নম্বরটা হাতে নাও, এরর দিবে আমি আসতেছি, তারপর তিন নম্বরটা হাতে নাও, তখন আমরা একটা ফাইনাল প্যাটার্ন দাঁড় করাবো, ঠিক আছে? বাট আমার এই ফ্লো কি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে? আমি যেটা চিন্তা করেছি, আমি যদি হতাম তোমাদের বেলায়, তাহলে আমি একটা মেইন ডিক্লেয়ার করতাম, একটা অ্যারে প্রিন্ট নামে একটা ইউজার ডিফাইন ফাংশন ডিক্লেয়ার করতাম, একটা চেক নামে ইউজার ডিফাইন ফাংশন ডিক্লেয়ার করতাম, ক্লিয়ার? আমি সাধারণত একটা অ্যারেকে রিটার্ন করা খুব কঠিন, যেহেতু আমি এখানে মেনশন করিনি যে অ্যারে রিটার্ন করো, এইজন্য যে সুবিধাজনক কাজটা হচ্ছে, আমি অ্যারে প্রিন্টের মধ্যে অ্যারে ডিক্লেয়ার করতাম, অ্যারে ফিল আপ করতাম, অ্যারে প্রিন্ট করতাম, সেই অ্যারের ভ্যালুটা সামনের মধ্যে রাখতাম, ক্লিয়ার? এরপরে আমি আইদার মেইনকে দিয়ে চেককে কল করতাম, অথবা আমি অ্যারে প্রিন্টকে দিয়ে চেককে কল করতাম, ক্লিয়ার? কল করা মানে কি? কল করা মানে হচ্ছে আমি যাকে কল করব সে আমাকে ভ্যালু রিটার্ন করবে, ক্লিয়ার? অথবা কোনো কিছু রিটার্ন করবে না, সে নিজেই প্রিন্ট করবে। আমার কথা বুঝতে পারতেছো? আমি যদি একটা ইউজার ডিফাইন ফাংশনকে কল করি, তাহলে সে আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে, অথবা সে নিজেই ভ্যালুটাকে প্রিন্ট করবে। আমি যদি কোনো ইউজার ডিফাইন ফাংশনকে কল করি, তাহলে যদি তার প্যারামিটার থাকে, তাহলে সেই প্যারামিটারের মধ্যে আমি ভ্যালু দিতে বাধ্য থাকবো। এখন মডেলটা তোমাদেরকে দাঁড় করাতে হবে, ক্লিয়ার? দাঁড় করো, শুরু করো। একবারে প্রোগ্রামটা করার চেষ্টা করবে না, ক্লিয়ার? প্রথমে একটা করবা, একটা মেইন একটা ফাংশন দাঁড় করো, ঠিক আছে? কোন রকমে একটা অ্যারে ফিল আপ করো। তোমাকে অ্যারে যাবো এখন নাকি না অ্যারে যাবো না?
নিজে নিজে করো। শোনো একটা কথা বলি, নিজে নিজে করো। যদি তোমার এই প্রোগ্রামটা করার জন্য তোমাকে আজকে 3 ঘন্টা ট্রাই করতে হয় তাহলে 3 ঘন্টাই করো। প্রোগ্রামটা নিজে নিজে করো। এটা নিজে নিজে করার জন্য যদি আজকে 3 ঘন্টা ট্রাই করতে হয় 3 ঘন্টা হলো নিজে নিজে করো। তুমি এর জানো, তুমি ফলো জানো, তো যেভাবে করো নিজে নিজে করো। 5 বার করো, 5 বার করো। যদি একবার কাজগুলো আগে 1 নম্বরটা করো, তারপর ধীরে ধীরে বলো। আগে 1 নম্বরটা করো, তারপর ধীরে ধীরে বড় করো, ঠিক আছে? তাহলে একটু ভিডিওটা ওদের কাজে লাগবে। সামনেটাই তো মনে হয় অফ করলে ভালো ছিল, রিফ্লেকশন হচ্ছে স্যার। পিছনেরগুলা ভিডিওতে পিছনেরগুলা এই যে এইবার আরেকটা রো পিছনে আরেকটা রো। হ্যাঁ ভিডিওতে পিছনে তাতে সমস্যা হয়, সামনেটা এই যে এদিকে একটু কোনটা পিছনে এইদিকে পিছনে। হ্যাঁ পিছনের লাইট সামনে। আচ্ছা সবাই দেখো, দেখো দেখো মডেলটা দাঁড় করাচ্ছি। দেখো আগে এভাবে মডেল দাঁড় করাবা, যখন তোমরা ইউজার ডিফাইন ফাংশনে কাজ করবা এর চেয়ে বড় যে হচ্ছে না, যে দেখো এটা ম্যাক্সিমাম 300%, একদম দেখতে পাচ্ছ না? দেখো আমি ইনিশিয়ালি 3টি মডেল দাঁড় করালাম, ঠিক আছে? ইনিশিয়ালি কয়টি মডেল দাঁড় করিয়েছি? 3টি। একটা হচ্ছে মেইন, একটা প্রিন্ট, একটা চেক। এখন দিস ইজ দ্য ইনিশিয়াল প্ল্যান। প্রথমে তোমাকে প্রোগ্রামের স্ট্রাকচারটা বুঝতে হবে, যে একটা প্রোগ্রাম এইভাবে হতে পারে, ঠিক আছে? তুমি ভুল করে চারটা মডেলও তৈরি করতে পারো, সমস্যা নেই। একটা তো কেটে দেওয়া যাবে কিংবা একটা অ্যাড করা যাবে, এটার কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো প্রথমে আমরা চাচ্ছিলাম হচ্ছে একটা অ্যারেকে ফিল আপ করা। তো আমরা জানি যে অ্যারে রিটার্ন করা এবং অ্যারেটাকে পুরো আর্গুমেন্টের মাধ্যমে পাস করাটা আমরা এখন শিখি নিই। তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ কি, আমরা শুধুমাত্র ফাংশনটাকে কল করব, প্রিন্টটাকে কল করব মেইনে। ওকে, তাহলে প্রিন্টটাকে যদি কল করি তাহলে আমি যদি প্রিন্ট, আচ্ছা দেখি এরর দেয় কিনা এখানে। বিল্ড এন্ড রান,
সো নো এরর, দ্যাট মিন্স আমার স্ট্রাকচার ঠিক আছে। স্যার একটা কোশ্চেন স্যার, আমরা স্যার রান করি না কেন, বিল্ডের রান কেন করি স্যার? বিল্ড এন্ড রান হচ্ছে কি, আমি যে মাঝে মাঝে যে আমরা মডিফাই করি, বিল্ডটা করলে সেই মডিফাইড অংশটা আসবে না। আর রান মানে শুধু রান, রান হচ্ছে এক্সিকিউটেবল ফাইল থেকে রান হয়। তোমাকে একটা জিনিস দেখাই, এই যে দেখো ফাইল সেভ ফাইল এস, কোথায় সেভ হচ্ছে দেখো তো, ডকুমেন্টে, তাই না? জি স্যার। ওকে, এখন তোমাকে একটা জিনিস দেখাই, দেখো সবাই মনোযোগ দিয়ে দেখো, এটা মানে তোমরা দেখোনি। তোমরা ডকুমেন্টে যাও, ডকুমেন্টে যাওয়ার পরে এই যে ডকুমেন্টে যাও, দেখো আমি যে ফাইলটা সেভ করলাম এবিসি, দেখো এখানে একটা এক্সিকিউটেবল ফাইল আছে না? জি স্যার। এখানে ডবল ক্লিক করলে কিন্তু স্যার আগে টার্মিনালটা ওকে ওকে দেখো এই যে রান হচ্ছে না, একটা প্রোগ্রাম সরাসরি রান হচ্ছে। দ্যাট মিন্স সির যে কোনো ফাইল ডাবল ক্লিক করে রান করা যায়। যদি বিল্ড করো তাহলে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়। সো রান মানে হচ্ছে ওই এক্সিকিউটেবল ফাইলটাকে শুধু রান করা, আর বিল্ড মানে হচ্ছে তুমি যে সোর্স কোডটা লিখেছো সেটাকে এক্সিকিউটেবল ফাইলে পড়ে দেওয়া, তারপরে রান করা, ঠিক আছে? দ্যাটস মিন্স বিল্ড এন্ড রান ইজ দ্য সেম। শুধু রান করলে আগে যেটা তৈরি করা আছে ওটাই রান হয়ে যাবে, তুমি যে মডিফাই করেছো সেটা রান হবে না। এই শোনো, কথা বলো না, অন্যদের কনসেন্ট্রেশন চলে যাবে, পরে আলাপ করে দেবো। আচ্ছা, তোমরা যারা বোঝো তারা বোঝাটা নিজের কাছে রাখো এখন। ওকে, এটা হচ্ছে আমাদের হচ্ছে ইনিশিয়াল একটা স্ট্রাকচার। যখন একটা স্টুডেন্ট কোশ্চেন করবে তখন তোমরা কথা বললে ওর কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যাবে। এখন এর জন্য আমরা বেসিক্যালি প্ল্যান করতে পারি এরকম যে আমরা একটা এর জন্য একটা ভেরিয়েবল নিলাম n, ঠিক আছে? তারপরে এটাকে চালানোর জন্য একটা i ভেরিয়েবল নিলাম। তারপরে আমরা যে প্রক্রিয়ায় কাজ শিখছি এ পর্যন্ত যে n এর একটা মান নিয়ে নিই। আচ্ছা, আমি শর্টকাটে করি তাহলে তোমাদের জন্য ইজি হবে। ওকে, শর্টকাটটা হচ্ছে ইন্টিজার a অফ 5। শর্টকাটে করলে তোমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টটা দেখতে ইজি হবে, ঠিক আছে? a নামে একটা অ্যারে নিলাম, i নামে একটা ভেরিয়েবল নিলাম যার মাধ্যমে আমি অ্যারেটাকে ভিজিট করব, আর সাম নামে একটা ভেরিয়েবল নিলাম যেখানে আমি সামেশনটা রাখবো। এটা আমার প্ল্যানিং। ওকে, এখন আমি একটা লুপ চালাচ্ছি ফর i equal to 0, i less than equal to 4, i plus plus। যেহেতু 5 ডিজিটের অ্যারে, এই জন্য আমি 0 থেকে 4 পর্যন্ত নিলাম। ইজিলি যে কাজটা করতে পারি, যেহেতু ফর লুপের আন্ডারে আমার মাল্টিপল লাইন থাকবে না, এই জন্য ফর লুপের আন্ডারে আমি ব্র্যাকেট ক্রিয়েট করলাম না, ব্লক তৈরি করলাম না, সরাসরি আমি ইনপুটে চলে গেলাম %d ampersand, ভেরিয়েবলের নাম a, ইন্ডেক্সের নাম i। ওকে, সেমিকোলন। সো এই ফর লুপের আন্ডারে একটি মাত্র লাইন থাকবে, কারণ এই ফর লুপের আন্ডারে কোনো ব্র্যাকেট নাই, এই সেমিকোলন পর্যন্ত এক্সিকিউট হবে। So this semicolon indicates the end of the loop. Okay, after that আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রিন্ট করব for i equal to 0, i less than equal to 4, i plus plus। এরপরে আমি যে কাজটা করব প্রিন্ট করব মানে printf %d। ওকে, আমি যদি পাশাপাশি প্রিন্ট করতে চাই তাহলে আমি %d এর পরে একটা স্পেস দেব এবং ভেরিয়েবলের নাম লিখব, ইন্ডেক্স লিখব। ওকে, সো এখানে দুটো ফর লুপ দেখা যাচ্ছে। প্রথম ফর লুপটা হচ্ছে ইনপুট নেবার জন্য, আর দ্বিতীয় ফর লুপটা হচ্ছে আউটপুট দেখানোর জন্য। ক্লিয়ার? আমরা শুধুমাত্র পুরো প্রোগ্রামটা না লিখে এতটুকু প্রোগ্রাম আমি বিল্ড এন্ড রান করে দেখি। আমার ইনপুট দেওয়ার জন্য অপেক্ষা করছি, 1টা 2টা 3টা 4টা 5টা ইনপুট দিলাম। ওকে, এন্টার। আমার 5টা ইনপুট আউটপুট আসছে। ক্লিয়ার? দ্যাট মিন্স এই অংশটুকু পর্যন্ত প্রোগ্রাম পারফেক্টলি কাজ করছে। এখন আসো, আমাদের কাজ ছিল হচ্ছে সাম করা। তাহলে দেখো, যখন আমি প্রিন্ট করি তখনই তো আমি সাম করতে পারি। ওকে, তাহলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে এই ফর লুপটা দ্বিতীয় ফর লুপটার আন্ডারে মাল্টিপল লাইন রাখা যেতে পারে। তো দ্বিতীয় ফর লুপটার আন্ডারে যদি মাল্টিপল লাইন রাখা যেতে পারে তাহলে সেটাকে আমাদের একটা বন্ধনীর আওতায় নিয়ে আসতে হবে। ক্লিয়ার?
সো মাল্টিপল স্টেটমেন্ট রাখার জন্য আমি ব্র্যাকেট ক্রিয়েট করলাম। এই প্রিন্ট করার সময় টেকনিক্যালি আমি যে কাজটা করতে পারি সাম প্লাস ইকুয়াল টু a অফ i, ওকে, মানে i তম লোকেশনে যে ভেরিয়েবলগুলো থাকবে সেগুলো সামের মধ্যে চলে যাবে। সো এই ফর লুপটা কি কাজ করলো, এই ফর লুপটা অ্যারের ভিতর থেকে একটি একটি করে ভ্যালু আউটপুটও দিল, আবার সেই ভ্যালুটাকে একটা ভেরিয়েবলে যোগ করে রাখলো। প্রোগ্রাম ইজ ক্লিয়ার, বুঝতে কোনো অসুবিধা নাই। এখন আসো, ইটস নাও ডিপেন্ডস অন মি যে আমি কিভাবে সামটাকে প্রিন্ট করব কিংবা সামটাকে অন্যত্র পাঠাবো। ক্লিয়ার? সো আমরা পাঠাতে চাইলে পাঠানোর ব্যবস্থা আমরা করে রেখেছি, কারণ আইটি সাম আইটি লেখা আছে ইন্টিজার, ওকে। তাহলে পাঠাতে যেতে পারি, ক্লিয়ার? তাহলে আমি প্রিন্টটাকে করে ফেলি, পাঠাবো বাইরে, সমস্যা নেই। প্রিন্টের পার্সেন্টেজ ডি, আগে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নেই কাজের সুবিধার জন্য, পার্সেন্টেজ ডি সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি দিয়ে আমি এখানে এসে সাম ভেরিয়েবলটা প্রিন্ট করে দিলাম, ওকে। এখন আসো, প্রিন্ট হলো কিন্তু তাকে নিল কে, কেউ এখনো নেয়নি, এখানে শুধুমাত্র কল করা হয়েছে। তাহলে আমি যদি দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, রিটার্ন। যখনই আমি রিটার্ন কথাটা লিখবো সাথে সাথে ওয়ার্নিং দিবে, কারণ হচ্ছে কেউ তাকে রিসিভ করেনি। দেখো এখানে কেউ রিসিভ করেনি, শুধু কল করা হয়েছে, ক্লিয়ার? তাহলে আমাকে এটা রিসিভ করতে হবে s ইকুয়াল টু প্রিন্ট অফ প্রিন্ট, ওকে। তাহলে এখানে আমাকে s ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, ক্লিয়ার? দ্যাট মিন্স s ইজ দ্য রিসিভার, ওকে। s এর মাধ্যমে আমি প্রিন্টটাকে কল করেছি এবং ভ্যালুটা রিটার্ন করেছি, রিসিভ করেছি। এখন দেখো এই প্রোগ্রামটা যদি কম্পাইল করি তাহলে 1 2 3 4 5 পাঁচটি ভ্যালু দিলাম, পাঁচটি ভ্যালু আসলো, সাম ইকুয়াল টু 31, ওকে। এখন আসো, এই 31 কে আমি এখন কাজে লাগাইনি, আমি কিভাবে কাজে লাগাতে পারি, চেকের মাধ্যমে আমি চেক করতে চাই। তাহলে পাঠাবো কিভাবে, দ্যাট মিন্স আই মাস্ট রিসিভ। আমরা জানি রিসিভার সেশন কোনটা, এই যে আর্গুমেন্ট লিস্টটা যেটা আমি ব্লক করে রেখেছি। তাহলে আমি এটা রিসিভ করলাম, ওকে। আমি যদি রিসিভ করি তাহলে মাস্ট বুঝতে পারবা যে আমি যখন রিসিভ করবো মানে আমাকে পাঠাতে হবে। তাহলে আমি কিভাবে পাঠাবো, চেক এস। তাহলে দেখো রিসিভ করলাম কিভাবে, এভাবে, পাঠালাম কিভাবে, এভাবে। বোঝেনি যারা তারা, আমার হাত আমি ভেঙে ফেলবো মোবাইল চালায়। স্যার ওটি তো করতেছি মোবাইলে কেন যোগাযোগ থাকবে, একসাথে প্যারালাল, তুমি তো কম্পিউটার প্যারালাল প্রসেসিং করতে হবে। তুমি এটা বুঝেছো আমাকে বলো তো? ঠিক না, তোমরা তো বুঝছো এইগুলোটা। এই তুমি বলো আমাকে, তুমি না, তোমার পিছনে বুঝতে পারছো আমার কথা? আচ্ছা আমাকে একটু এক্সপ্লেন করো তো ভাই, এই লাইনটা 5 নম্বর লাইনের কাজ কি আর 6 নম্বর লাইনের কাজ কি? 5 নম্বর লাইনের কাছে স্যার আমাদের স্যার কি আছে, আমরা প্রিন্ট করব, আমরা চেক করব এটা ইভেন না ওয়ার্ড। 5 নম্বর লাইনে কি ঘটনা ঘটছে, 6 নম্বর লাইনে কি ঘটনা ঘটছে? তুমি আমাকে টেকনিক্যালি অ্যানসার দাও, ভার্বালি না, মানে এক্স্যাক্টলি 5 নম্বর লাইনে কি হচ্ছে, 6 নম্বর লাইনে কি হচ্ছে? ওকে মালিয়া, ভোট কে বলবা? আচ্ছা মুগ্ধ হয়ে কি দেখছো বলো, 5 নম্বর লাইনে কি হচ্ছে, 6 নম্বর লাইনে কি হচ্ছে বলো? স্যার আপনি যে নিচে ডিক্লেয়ার করলেন যে সামনে নিলাম 18 কত জনের মধ্যে 31, তো ওইটাই আমরা ওখানে দেখাচ্ছি যে এস দিয়ে বোঝাচ্ছে যে আমরা প্রিন্ট করব। তো 5 নাম্বার লাইনে আর 6 নাম্বার লাইনে তো চেক করব ইভেন আর অড কোনটা হবে। দেখো আমি যদি তোমাদের খাতা দেখি তাহলে তোমার কথা আমার বুঝতে হবে, আর আমার কথা তুমি বুঝতে পারবে, আমি বুঝি কিনা এটা ইম্পর্টেন্ট, এটা তোমার কাছে জিজ্ঞাসা করবো, অন্য কিছু না। এটা যদি তুমি অ্যান্সার, আমি যদি বলি ডিসক্রাইব দ্য বিলো কোড, আমি কোনোভাবে বুঝতে পারতাম না যে তুমি বুঝেছো কি। সো দেখো লাইন নাম্বার 2, the declaration of a main function, prototype is void, this main will not return anything, এটা হচ্ছে তোমার অ্যান্সার। লাইন নাম্বার 4, এখানে একটি s নামে ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, তুমি বলবা এটা। লাইন নাম্বার 5,
এখানে এস ভেরিয়েবলের মাধ্যমে প্রিন্ট ফাংশনকে কল করা হয়েছে। এস ভেরিয়েবলের মাধ্যমে প্রিন্ট ফাংশনকে কল করা হয়েছে। ওকে, যদি আমি শুধুমাত্র এতটুকু লিখতাম তাহলে তোমার অ্যান্সার হতো প্রিন্ট ফাংশনকে কল করা হয়েছে। যদি আমি এইভাবে লিখি তাহলে প্রিন্ট ফাংশনকে কল করা হয়েছে। যদি আমি এভাবে লিখি তাহলে 5 নম্বর লাইনের অ্যান্সার হচ্ছে এস ভেরিয়েবলের মাধ্যমে প্রিন্ট ফাংশনকে কল করা হয়েছে। তার মানে প্রিন্ট ফাংশন উইল রিটার্ন এ ভ্যালু। দ্যাট মিন্স যখনই আমি একটা ভেরিয়েবলের মাধ্যমে কোনো ফাংশনকে কল করি তার মানে হচ্ছে ওই ফাংশনটা কিছু রিটার্ন করবে। বাট যখন আমি সরাসরি ফাংশনটাকে কল করি তখন ওই ফাংশনটা কার্যকর হবে বাট কোনো কিছু রিটার্ন করবে না, নিজে কাজ করবে। বুঝতে পারছো? আচ্ছা, 6 নম্বর লাইন, এখানে চেক ফাংশনকে কল করা হয়েছে আর্গুমেন্টে এস ভ্যালুর মাধ্যমে। চেক ফাংশনকে কল করা হয়েছে আর্গুমেন্টে এস ভ্যালুর মাধ্যমে। আর্গুমেন্টের কাজ হচ্ছে ভ্যালু রিসিভ করে পাঠিয়ে দেওয়া। ক্লিয়ার? ওকে, দ্যাট মিন্স এস ভ্যালুটা রিসিভ করে পাঠিয়ে দিবে। দ্যাট মিন্স এস ভ্যালুটা তো ওই জায়গায় উৎপন্ন হতে হবে। সো এস ভ্যালুটা অলরেডি তার আগের লাইনে উৎপন্ন হয়েছে। এস ভেরিয়েবলটা ভ্যালু পেয়েছে 5 নম্বর লাইনে। সো 6 নম্বর লাইনে কিন্তু আমি লেখাটা ভ্যালিড। ক্লিয়ার? কোনোভাবে 6 নম্বর লাইনটাকে 5 নম্বর লাইনের উপর লিখতে পারবা না, কারণ এস এর ভ্যালু ছিল না। ক্লিয়ার? এই তো এই অ্যানসারগুলো দিতে পারো তাহলে হচ্ছে 2 নম্বর করে পাবা এমসি ইয়েতে, মানে মেইন পরীক্ষাতে, কারণ এটা হচ্ছে তোমার সিনট্যাক্স ইঞ্জিনিয়ারিং। ওকে, এখন আসো ইন্টিজার প্রিন্ট। এই ফাংশনের মধ্যে যে কাজটা করা হয়েছে, একটি অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, একটি আই ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং একটি সাম ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। আই ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, আমরা জানি এতদিনের পড়াশোনাতে অ্যারে প্রোগ্রামিং মানে অ্যারেকে ভিজিট করার জন্য আমার একটা ভেরিয়েবল লাগে। ক্লিয়ার? ওকে, সাম কেন ডিক্লেয়ার করা হয়েছে? যে সামের মধ্যে আমি ভ্যালু রাখবো। ইনিশিয়ালাইজেশন কেন করা হয়েছে? কম্পাইলারের গার্বেজ ভ্যালু রিটার্ন করে টু প্রোটেক্ট দ্য বাগ অফ এ কম্পাইলার। ওকে, এখন আসো, আমি প্রথম ফর লুপের মাধ্যমে একটা অ্যারে ফিল আপ করেছি। দ্বিতীয় ফর লুপের মাধ্যমে আমি দুটো স্টেটমেন্টে কাজ করব, দুটো লাইনে কাজ করব, এই জন্য আমি ব্র্যাকেট ইউজ করেছি। ওকে, প্রথম লাইনে আমি প্রিন্ট করেছি, দ্বিতীয় লাইনে ইমিডিয়েটলি অ্যারের ইনডেক্স ওয়াইজ অ্যারে ভ্যালুগুলোকে সামে পার করেছি। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমি প্রিন্ট করেছি ব্র্যাকেটের বাইরে। ব্র্যাকেটের ভিতরে প্রিন্ট করলে বারবার প্রিন্ট হতো, ব্র্যাকেটের বাইরে প্রিন্ট করেছি। তারপরে কি করেছি? রিটার্ন সাম করেছি, সামটাকে রিটার্ন করেছি। এখন রিটার্ন সাম করলে সামটা কোথায় দৌড় দিয়ে চলে গেল? যে তাকে কল করেছিল, তাকে কল করেছিল, খেয়াল করে দেখো, এস। দ্যাট মিন্স ওই সামের ভ্যালুটা এস এর মধ্যে ঢুকে গেছে। সো ওই এসটাকে পরবর্তীতে তুমি আবার ব্যবহার করতেছো। ক্লিয়ার? এখন আসো, আমি যদি এসটাকে ব্যবহার করতে চাই তাহলে এই চেকের মধ্যে আমি রিসিভার আমাকে রাখতে হবে। এটা হচ্ছে রিসিভার, ও যেহেতু দিয়েছে তাহলে নেওয়ার লোক থাকতে হবে, নিয়েছি। এখন তুমি এখানে প্রোগ্রামিংটা করতেছো, ইফ এস মডুলাস 2 ইকুয়াল টু 0, মানে এস কে 2 দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ 0 হয় তাহলে তুমি ডিসিশন নিবা যে প্রিন্টএফ ইভেন। ওকে, খুব সিম্পলি কাজটা করতে চাচ্ছি, এত জটিলতা করতে চাচ্ছি না। ব্যাকস্ল্যাশ এন দিয়ে রাখি নিরাপত্তার জন্য, সরি, এলস, তা না হলে আমরা জানি যে এটা অড, আবার চেক করার দরকার নেই। অড। ওকে, এখন দেখো, আমি যদি এটাকে এখন বিল্ড অ্যান্ড রান করি, বিল্ড অ্যান্ড রান কেন করতেছি? কারণ আমি কিছু পরিবর্তন করেছি। চেক এসের এখানে সেমিকলন নাই, বোঝাই যাচ্ছে। বিল্ড অ্যান্ড রান করলাম, ঠিক আছে। দেখো 1 2 3 4 5, ওকে, আসছে অড। ক্লিয়ার? প্রোগ্রামের বেসিক অংশটুকু মিলানোর পরে প্রোগ্রামের অর্নামেন্টের কাজ করবা। এন্টার দ্য ভ্যালুজ ফর অ্যারে, এন্টার দ্য লেন্থ অফ দ্য অ্যারে, ওই ভেরিয়েবলটাকে আবার অ্যারেটাকে ডায়নামিক করবা। আগে মিলানোর পরে প্রোগ্রামটা সৌন্দর্য বর্ধন করবা। ঠিক আছে? সৌন্দর্য বর্ধনের কাজ আর যদি কোডিং এর কাজ একসাথে করতে যাও তোমার প্যাচ লেগে যাবে।
তোমার সিনট্যাক্স এরর বেশি দেখা দিবে, তুমি এটা ট্যাকেল করতে পারবে না। একটা বিল্ডিং কিভাবে হয়, আগে কি কালার করে, আগে পাইলিং করে, পিলার তোলে, স্ট্রাকচার করে, তারপরে কালার করে, ঠিক আছে? কোড বাড়িয়ে গেলে সেই কোডটাকে মিনিমাইজ করা খুব কঠিন। কোড বেসিকটা তৈরি করার পরে আবার উপর থেকে নিচ পর্যন্ত অর্ডার করতে হবে, ঠিক আছে? এখন দেখো এটা আমি আরেকটা মডেল দেখো, এই মডেলটা আমাদের সবার মধ্যে অলরেডি প্রচলিত, অলরেডি 3টা কম্পিউটারে অলরেডি করা আছে। সো অ্যানাদার মডেল ইজ ফাংশন কল বাই ফাংশন। দেখো এখানে আমি এস কে প্রিন্ট করে কল করেছি, ক্লিয়ার? আমি যদি এটাকে অ্যাভয়েড করতে চাই লাইক দিস, আমি আর অথবা আমি তোমাকে বলি, আমি এখানে ইন্টিজার এস এবং প্রিন্ট আমি রাখবো না, ক্লিয়ার? বুঝতে পেরেছো? জাস্ট তোমাদেরকে একটা মডেল দেখাচ্ছি, তোমার টেনশন করো না। সো আমি কাকে রেখেছি? চেককে, ক্লিয়ার? নিচের পোর্শনটা একটু দেখো। ক্লাস আছে ম্যাডাম? না, শেষ হয়নি। ওটা নিয়েছেন ম্যাডাম, আমি দিয়েছি। হ্যাঁ, আমি যে ইরফান ভাইয়ের ইমেলও করা আছে, সফট কপি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই 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 ওটা মডারেট করে এক কপি করে দেওয়া আছে। আচ্ছা, না হলে আমাকে বলেন, সমস্যা আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখেন চেক এস, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিই। সেটা হচ্ছে আমি একটা মডেল দাঁড় করাচ্ছি, আমরা জানি প্রিন্টের মধ্যে কিছু দিতে হয় না, তাহলে আমি সরাসরি প্রিন্টটাকে রাখলাম, ওকে? চেক এসটাকে অফ করলাম। আর আমি চাচ্ছি এই যে ফাংশন প্রিন্ট, যেটা আমার লিডার ফাংশন, এই ফাংশনটাকে দিয়ে কল বাই ফাংশন করা যায় কিনা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি এখানে লিখতে চাচ্ছি চেক, ওকে? চেকের মধ্যে দিতে চাচ্ছি এস, দেখি কি করে, ক্লিয়ার? তাহলে উপরে অফ থাকলো, বিল্ডের দেখি কি বলে। সি তো এটা, আমি তো মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি, এটা একটু বুঝতে হবে। এস ইজ নট ডিক্লেয়ার্ড, ওকে ফাইন, নো প্রবলেম, খুশি খুশি লিখে ফেলো। One, 2, 3, 4, 5. দেখেছো, ইটস ওয়ার্কিং, ক্লিয়ার? দ্যাট মিনস এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট মডেল, ওকে? তোমরা যখন নেক্সট সেমিস্টারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবা, তখন তোমরা আরো অনেক সুপার ডুপার ফ্রন্ট এন্ডের কাজ করবা। এটা হচ্ছে ইনক্যাপসুলেটেড মডেল। ইনক্যাপসুলেটেড মডেল সবসময় সিকিউরড হয়। এটার মধ্যে স্যার একটু নিচের পোর্শনটা একটু দেখানো যাবে স্যার, একদম নিচে। হ্যাঁ, সেম থাকবে। এখানে আমি কি করেছি, আমি ফাংশনকে ফাংশন দিয়ে কল করেছি, মেনকে ডিস্টার্ব করিনি। আমি তোমাকে একটা কাজ দিয়েছি, তোমাকে আমি দিয়েছি ডাল আর চাল কিনে। তুমি ডাল আর চাল কিনে নিয়ে এসে আবার আমাকে এটা দেওয়ার দরকার কি? তুমি হচ্ছে খিচুড়ি বানিয়ে দাও, খিচুড়ি বানাইছি, আবার আমাকে তার দরকার কি? তুমি সরাসরি সেলে পাঠিয়ে দাও। দিস ওয়ে প্রোগ্রামিং এর ইন্টারফেস ফাংশনগুলো হচ্ছে মডার্ন প্রোগ্রামিং এর প্রথম ধাপ। আমরা যে মডিউলার বেস প্রোগ্রামিং করব নেক্সট সেমিস্টারে, গ্রাফিক্যাল প্রোগ্রামিং করব, সেটার কাজ তো দেখে থেকে শুরু হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফার্স্ট স্ট্রাকচার এটা, এখন তুমি যেটা করবা। সো এগুলো হচ্ছে তোমার প্রিরিকুইজিট কমপ্লিট হচ্ছে। এখন আসলে তুমি স্পেল করতেছো ঠিকই, কিন্তু একদম আগে আছে। এবং নেক্সট সেমিস্টার থেকে তোমরা মেইন তো করবা, তার আগে ক্লাস ডিক্লেয়ার করবা। বুঝতে পারছো? ক্লাস ডিক্লেয়ার করে কি করবা? ভেরিয়েবলের রিডান্ডেন্সি কমাবা, মেমরি ইউটিলাইজেশন করবা, ফাংশন মডিউল বেস প্রোগ্রামিং কোড বড় হবে, কিন্তু আমাদের সব ছোট হবে, মানে যত হ্যাঁ কোড বড় হবে, ম্যানেজমেন্ট ইজি হবে। একটা প্রজেক্টে একসাথে একটা মানুষ কাজ করতে পারে না,
একটা সফটওয়্যার তৈরি করার সময় একজন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মডিউলে কাজ করছে, একজন এইচআরএম এ কাজ করছে, একজন পেরোলে কাজ করছে, এরকম হতেই পারে। সো 5 জন প্রোগ্রামার মিলে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করছে। সো দিস ইজ 5 মডিউল। হাউ টু ইন্টারেক্ট দিস 5 মডিউল? সবচেয়ে পপুলার প্রোগ্রামিং প্যারাডিজম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম। এই কারণে প্ল্যাটফর্মটা খুব পাওয়ারফুল। এখানে যেটা করা হয় সবগুলো আলাদা আলাদা মেথডকে এক জায়গায় করে একটা ক্লাসের আওতায় আনা যায়, ঠিক আছে? চেহারাটা দেখতে এক্স্যাক্টলি এরকমই। নেক্সট সেমিস্টার তোমাদের এটা ইজি হবে, ঠিক আছে? তো এটাকে ইনক্যাপসুলেটেড মডেল বলে, কারণ মেইন খুব সিম্পল হয়। এই ধরনের ক্ষেত্রে ইনক্যাপসুলেশন কেন বলে? ক্যাপসুল কিরকম হয়? ক্যাপসুল যখন আমরা খাই, ক্যাপসুলের মধ্যে মেডিসিনের কালার দেখতে পাই না, খেয়াল করছো? ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি। তুমি হাতে টাচ করতে পারো, বুঝতে পারছো? তো নর্মাল ট্যাবলেটে কি হয়? তুমি হাতে টাচ করলা, তোমার হাতের মধ্যে কোনো একটা কেমিক্যাল ছিল, জীবাণু ছিল, এভরিথিং ইজ এ কেমিক্যাল, পৃথিবীতে যা কিছু আছে। তোমার আমার গায়ে যে ঘামটা আছে এটাও একটা কেমিক্যাল, ক্লিয়ার? সো তোমার টাচে ওর মধ্যে আরেকটা রাসায়নিক বিক্রিয়া দিতে পারে। সো এই কারণে ক্যাপসুল খুব সিকিউর লেভেলে ক্যাপসুল তৈরি করা হয়েছে। কেন ক্যাপসুল আকারে আসলে এটা কিন্তু আমার খুব মাথা নেই। ক্যাপসুল আসার একটা হিস্ট্রি আছে। মানুষ ওষুধটা খেতে খেতে এই ওষুধটাকে নষ্ট করে দেয়। বুঝতে পারছো? তো ইনক্যাপসুলেশন আমাদের সিএসসি তো ক্যাপসুল আছে। সিএসসি ক্যাপসুলটা কেন তৈরি করা হয়েছিল? আমাদের জীবাণুকে বলতো ভাইরাস, কম্পিউটার ভাইরাস, হ্যাকার। তো তারা যেন আমাদের মডেলটাকে ক্যাচ করতে না পারে। ওকে, ক্যাচ করলো, ক্যাচ করার পরে প্রথম দফায় কোডটা খুঁজে পেল না, সে আলাদা লেয়ারে একটা কোড আছে। সো এই যে লেয়ার ইঞ্জিনিয়ারিং গুলো তখন হয় কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে এবং ডিস্ট্রিবিউটেড এবং ওপি ডাটাবেস ডিজাইনে যেটা হয়, যেটা এখন আধুনিক ব্যবহারের ব্লকচেইন টেকনোলজি, এটাতে প্রোগ্রামারের স্পেস ডায়াগ্রামটা না পেলে হ্যাকাররা সহজে ট্র্যাক করতে পারে না অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মেইন কোড। ক্লিয়ার? তোমার যখন কম্পাইল হয় সবকিছু বাইনারিতে কনভার্ট হয়, তখন কিন্তু এরকম দেখা যায় না, আমরা দেখতে পাচ্ছি নাম্বার থেকে হ্যাঁ। তো এইটাই হলো ব্লকচেইন টেকনোলজি। যেমন ধরো আমি ওকে বলছি তুমি ফর এক্সাম্পল আমি তাকে বলছি যে আই ওয়েল, একটা মেসেজ সে ইমেল করে সামনে। টেকনোলজিটা, প্রোগ্রামিং টেকনোলজি আধুনিকটা হচ্ছে এরকম, আই এক দিতে যাবে, এম এক দিতে যাবে, ওয়েল এক দিতে যাবে। ও আমি ফ্লোরিডাতে আছি ইউএসএ, ও আছে বাংলাদেশে, আমি ইমেল করেছি। আই যাবে জাপান দিয়ে, এম যাবে তাইওয়ান দিয়ে, ওয়েল যাবে হচ্ছে ধরো জার্মান দিয়ে। এখন কথা হচ্ছে ওইটা ওই কম্পিউটারের মধ্যে যে জোড়া লাগে কিভাবে। টেকনোলজিটা হচ্ছে প্রতিটা জিনিসকে যদি আমরা টোকেনে পরিণত করি প্রোগ্রামিং দিয়ে, সে টোকেন ইজ এ ভেরিয়েবল, এবং সেই ভেরিয়েবলে যদি আমি একটা আইডি নাম্বার বসাই দিতে পারি, এবং ওই আইডির পিছনে আইডি নাম্বারটা কার? আরেকজনের। এরকম একটা চেইন টেকনোলজি, যেটা আবার আরেকটা অ্যালগরিদম রিসিভ করার পর সিরিয়াল করে পাঠিয়ে দেয়। হ্যাকার হ্যাক করলে হ্যাকার দেখতে পায় ওয়েল এম আই অথবা ওয়েল আই, মানে কিছু বুঝতে পারে না। বুঝতে পারছো? তোমার মেইলটা হয়তো সবগুলো ক্যারেক্টারই সে পেয়েছে, বাট সাজাতে পারছে না। সেই লেভেলেরও হ্যাকার আছে, সাজাতে ফেলবে, কিন্তু প্রাথমিক প্রোটেকশন। তো এই জিনিসগুলো তুমি যখন হ্যাকাররা হচ্ছে খুব দুর্দান্ত লেভেলের প্রোগ্রাম। সো যে প্রোগ্রামার সেই জানে প্রোগ্রামের ফাঁকিঝুঁকি কোথায়, এই প্রোগ্রামের অনেক ফাঁকিঝুঁকি আছে। এই যে সি যে কম্পাইল করছি এটার মধ্যেও ফাঁকিঝুঁকি আছে। সো এই জিনিসটা হচ্ছে কি, প্রোগ্রামিং বেসিক থেকে বুঝলে তুমি বুঝতে পারবা যে কিভাবে স্ট্রাকচারটা দাঁড় করাতে হবে। কারণ যখন আমরা যারা যেসব ইউনিভার্সিটি স্টুডেন্টরা ডিরেক্ট ভিজুয়াল প্রোগ্রামিং করে তাদের লাইফ অনেক ক্ষতি হয়েছে। ফর এক্সাম্পল আমি অনেক ডেভেলপার, আমি তোমাদের যতগুলো টিচার আছে এখন আমি ইন্ডাস্ট্রি সেটিংয়ে কাজ করেছি, এই জন্য আমার কর্ম স্টাইলটা এবং আমার থিমটা অনেকের সাথে মিলে না, অনেকের সাথে একটু দ্বন্দ্ব আছে বেড়ে যায়। যেমন আমি হচ্ছে থিওরি না করানোর আগে ল্যাব করাতে পছন্দ করি। কারণ আমি এদের খেয়াল করছি কাজ করতে যেয়ে, যখন একটা মানুষ হাত দিয়ে কাজ করে তখন সে 50% বুঝে যায়, আর তারপরে থিওরি পড়লে 100% বুঝে। কিন্তু যখন থিওরিতে শুরু হতে যায় 25% বুঝে। খুব চরম মাত্রায় ভালো স্টুডেন্টগুলো বা সে থিওরি থেকে প্র্যাকটিক্যাল করতে পারে, আর এভারেজ মানুষরা প্র্যাকটিক্যাল থেকে থিওরি করতে ভালো বোঝে।
সো এইটা কোথা থেকে শিখছি এটা তোমাদের উপর এক্সপেরিমেন্ট করি এটা আমি কাজ করতে দেখছি আমার জুনিয়র প্রোগ্রামার জয়েন করতো তারপরে যে ইয়েগুলো জয়েন করতো ইন্টার্নগুলো জয়েন করতো তখন আমাদেরকে যে কাজ দিতাম ওই কাজ করতে যাই বলছি সর্বনাশ তো আরেকটা হচ্ছে এসে দেখালো যে স্যার আমি এই প্রজেক্ট করেছি কিসে করেছে লারাভেল পিএইচপি সুপার ডুপার ওয়েবসাইট বানায় বসেছে ডায়নামিক এরপরে আসলে খেলা জমে গেল সিম্পল একটা সার্চ হয় না এরও বোঝে না লিঙ্ক লিস্টও বোঝে না পয়েন্টারও বোঝে না ডাটাবেজের ইন্ডেক্সিংও বোঝে না কিন্তু আস্তে একটা ডায়নামিক ওয়েবসাইট বানায় বসে আছে বড় করে দিই এটার থেকে আমরা ওয়ার্ড করছি লারাভেল দিয়ে আর কোয়েশ্চেন হচ্ছে কি খুব সুন্দর বানাইছে কাজ করে কিন্তু প্রেশার নিতে পারে না কিরকম বাংলাদেশে ইন্টারমিডিয়েট বোর্ডের রেজাল্ট ওয়েবসাইটের উপর 10টার পরে হ্যাঁ কেন হ্যাঁ কারণ সে লোড দিতে পারে না এই লোডটা কেন দিতে পারে না বলো এই যে একটা গল্প করলাম না যে টোকেন কি ভেরিয়েবল এই ভেরিয়েবলটা কোন দিক দিয়ে যায় বা এই ভেরিয়েবলটা তোমার কম্পিউটার কম্পাইলার তারের ভিতর দিয়ে হাবের ভিতর সুইচের ভিতর দিয়ে আইএসপি কোম্পানির ভিতর দিয়ে একদম উপরে ওঠে স্যাটেলাইট উপর থেকে আবার নিচে নামে এই যে তুমি যে এত ভেরিয়েবলের লাইন করতেছো তুমি কি ওই ইঞ্জিনিয়ারিংটা বুঝেছো নেটওয়ার্কিংটা কিভাবে চলছে সো এটা একটা হরবল ব্যাপার তুমি একটা কোড লিখলে তো হলো না সেই কোডটাকে তো পৃথিবীতে চালাতে হবে ওইখানে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা হচ্ছে যে যারা ব্যাক প্রোগ্রামিং করে যাদের কোডের ভেরিয়েবল বেশি স্পেস এবং টাইম কমপ্লেক্সিটি বেশি তাদের প্রোডাক্টগুলো যখন নেটওয়ার্ক মোডে চলে তখন তারা ট্রাফিক তৈরি করে নেটওয়ার্কে নিজেরও ডিস্টার্ব করে অন্য মানুষকে ডিস্টার্ব করে তুমি একটা ওয়েবসাইট বানাচ্ছ হেভি ট্রাফিকে দেখো এটা কাজ কি করছে জানো তুমি ওয়েবসাইটে কোথায় হোস্ট করেছো তুমি তো নিজে কম্পিউটারে হোস্ট করো তুমি করেছো একটা একটা সার্ভারে ওয়েব সার্ভারটা কার আন্ডারে একটা ডিএনএস এর আন্ডারে ডিএনএসটা কে দেখছে বিডিসিএল দেখছে গোলা চোট মানে বাংলাদেশের ট্রাফিক তুমি আটকে দিচ্ছো এখন বলতে পৃথিবীতে এই ধরনের কোনো আইন হয়নি যে তোমার ওয়েবসাইটটা কোয়ালিটি চেক করার পরে এসকিউ ডিপার্টমেন্ট পার হয়ে যাওয়ার পরে হোস্ট হবে বাট এই দিন আসতেছে এই জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তোমাদের সিলেবাসে এসকিউএ কোয়ালিটি টেস্টিং এই প্রথম একটা সাবজেক্ট আইবি অ্যাক্টিভেশন পেতে গেলে অ্যাড করতে হয় আমরা করেছি এই 10 ব্যাচ 12 ব্যাচে সাবজেক্টটা পাবে পুরো স্টুডেন্টরা পাবে না এই সাবজেক্টের কাজ কি জানো এই সাবজেক্ট কাজ হচ্ছে প্রোগ্রামিং শিখছো সফটওয়্যার সব কিছু করছো এরপর আবার নতুন করে তোমাদের মনে যায় শেখানো হবে যে তোমার আসলে কাজের কোয়ালিটি কি হাউ টু মেজার দ্য কোয়ালিটি টেস্ট করা হবে হ্যাঁ তুমি চালের কোয়ালিটি বুঝো মাংসের কোয়ালিটি বুঝো ডিমের কোয়ালিটি বুঝো তোমার কোডের কোয়ালিটি কে বুঝো কোডের কোয়ালিটি বোঝার জন্য আবার ডিফারেন্ট কাইন্ড অফ টেস্টিং মেথড গুলো দিয়েছে সো যাত্রাটা এখান থেকে শুরু শেষ কিন্তু অনেক দূর ধরে তুমি আসলে কি তুমি এরকম কোড লেখা ছোটখাটো কাজের জন্য এইভাবে ফাংশন বানাবো না তো তুমি তো মাউস দিয়ে তুলে নিয়ে এসে তোমাকে মেথড বানানো শেখাবো ভেরি ইজি তোমার চারটা মেথড লাগবে এরকম তুমি 4 বার খালি ক্লিক করবে 4টা তৈরি হয়ে যাবে তোমাকে কষ্ট করে টাইপও করতে হবে না কিন্তু এই টাইপটা করে যদি না শেখো তাহলে ওটা করতে পারবে ওই তো বললাম যে গল্প বললাম না যে তখন আর পাচ্ছে না তখন ওই কোডের মধ্যে বড় বড় প্ল্যাটফর্মের মধ্যে এত ফ্যাসিলিটি ওই ফ্যাসিলিটি দিয়ে যারা শিখে তারা পরবর্তী তারা ইউজ করতে পারে কাস্টমাইজ করতে পারে কাস্টমাইজটা কি কবে বলি কাস্টমাইজ তুমি গ্রামীণ ফোনে এখন জব পেয়েছো গ্রামীণ ফোন তোমার দ্বারা তার সফটওয়্যার বানিয়ে নিবে কে সে 1000 কোটি টাকা দামে এই অ্যাপটি ব্যবহার করে তো তোমাকে কেন নিচ্ছে তোমাকে নিয়ে বসেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি বসে আছো এখন হঠাৎ করে গ্রামীণ ফোন তোমাকে অফিস থেকে তোমাকে বলতেছে বাস্তবে যেটা হয় যে কালকে তো নির্বাচন আজকে কারা কারা 1000 টাকা দুপুরে ফোনে কথা বলেছে তাদের লিস্ট এনআরবিকে দিতে হবে এনএসআই ডিপার্টমেন্টকে দিতে কি করবা হাউ উইল ইউ রাইট আ প্রোগ্রাম সো ওখানে ডাটা আছে ওখানে সফটওয়্যার আছে এই যে ডিমান্ডটা যখন সফটওয়্যার তৈরি হয় তখন তো থাকে না ডিমান্ড নতুন ক্রিয়েট হয়েছে মার্কেটে সো তোমাকে কিন্তু স্ট্যান্ডার্ড কোডিং স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম বুঝতে হবে নাহলে কিন্তু তুমি তোমার ইঞ্জিনিয়ারিং শেষ তুমি যত করে জাতের প্রোগ্রামার হও না কেন ফিনিশ নিয়ে যাবো একদিনের চাকরি নাই হয়ে যাবে না মানে একদিনই এই অবস্থা খারাপ মানে ব্যাপারটা হলো যে প্ল্যাটফর্ম স্ট্যান্ডার্ড এটা বোঝা খুব জরুরি কারণ ওইখানকার প্রোগ্রামটা হাই স্ট্যান্ডার্ড কোড লিখে চলে ওই কোডের মধ্যে ঢুকিয়ে দিয়ে তুমি তোমার কোড লিখতে পারবা এডিট করতে পারবা কিংবা একটা নতুন মেথড বসাতে পারবা এরকম একটা কোড তোমার সামনে ওপেন হয়েছে 10,000 লাইনে ওখানে একটা মেথড বসাতে হবে ওই মেথডটা বসাতে গেলে ওই ছেলেটার প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড তোমাকে ক্যাচ করতে হবে
এই জন্য স্ট্যান্ডার্ড অফ কোডিং হচ্ছে ইম্পর্টেন্ট। খালি এলোমেলোভাবে কোড মিলাইলে হবে না। কোডিং ইনভেনশন আছে, যেমন ধরেন পলিউডের ফার্স্ট সফটওয়্যার তৈরি করার সময় আমরা কি করতাম, আমরা ভেরিয়েবলের নামেরও আমরা রুলস তৈরি করে রাখছিলাম যে কোনো কিছুর আগে ভি থাকা মানে এটা ভেরিয়েবল, ভি আন্ডারস্কোর এস আইডি মানে এটা একটা স্টুডেন্টের আইডি, মানে আমরা কোডিং কনভেনশন ছিল। তোমার সামনে যখন 10,000 লাইনের সফটওয়্যার ওপেন হবে তখন তোমার ব্রেন আউট। বাস্তবে এই চাকরি তোমাকে কেউ বলবে নাকি যে একটা অফিসে জয়েন করার পরে আমাকে অ্যারেঞ্জ করে দাও, বলো কাজের কথা বলবে, কাজের কথা তো ছোট হয় না। আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজ শিখতেছি, আর এতে করে যদি তোমাদের এই হাল হয় তাহলে পরবর্তীতে কোন হাল হবে আমি এটা বুঝতে পারতেছি না। আমাদের 5 মাস চলে যাচ্ছে, তোমাদের মধ্যে পজিটিভ দিক হচ্ছে তোমরা সবাই ট্রাই করো এবং মোটামুটিভাবে মানে অগ্রগতি কেউ নেই, সবাই কম্পাইল করতে পারে। আমি এরকম কাজ করেছি টাইপ করতে পারে না, তো দেখ আলহামদুলিল্লাহ তোমাদের ব্যাপারে খুশি। কিন্তু হঠাৎ করে তোমাদের একটা জায়গায় তোমার ব্লক হয়ে গেছে 6-7 দিন আর উঠতেছে না, কেন ঘটনা কি? ঘটনাটা হচ্ছে যে ওই আমার কথাটা তোমার শুনুন, আমি বলছিলাম কখনোই হোমওয়ার্ক মিলানোর চেষ্টা করবে না। হোমওয়ার্ক হয়নি এই কথাটা আমাকে বলা তোমার ক্রেডিট। তোমরা হোমওয়ার্ক জমা দিচ্ছে আমার সঙ্গে পাচ্ছি, আমি দেখে মনে হাসি আমাকে কিছু বলতেছে না, কিন্তু হোমওয়ার্ক সাবমিট হচ্ছে। বাট ডাজ ইট মিন তুমি হেল্প নিচ্ছ? তুমি হেল্প নিচ্ছ মানে তুমি তরিকা শিখতেছো না আমার কাছ থেকে। আমি তোমাকে বলছিলাম যে হোমওয়ার্কটা একটা হোমওয়ার্ক তোমার 10 দিন লাগছে, লাগুক 2 বার স্যারের কাছে আসতে হতে পারে, কিন্তু তুমি কিন্তু প্রোগ্রামার হয়ে গেল। কিন্তু এখন তুমি প্রোগ্রামার হচ্ছে না, তুমি শুধু নাম্বার পাওয়ার পাস পাওয়ার জন্য একটা টেকনিক্যাল বিষয় সলভ। তোমাদেরকে একটা জিনিস বললে তো তোমার ক্লাসে মানে পড়াশোনা ছেড়ে দেওয়া, সেটা হচ্ছে যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স আছে সেই স্টুডেন্ট পাস করবে। যে স্টুডেন্ট স্যারের কথা 72 ঘন্টা শুনছে, আইন হচ্ছে তারা পাস করে দিতে হবে। শুনছি এবার পাস করে দেবে, কিন্তু তুমি কিছু জন্য নকল করতেছো, পাস করবা। হ্যাঁ পাস তো করবা, তাহলে তোমার তো লাভটা হলো না, লাভ হলো? শোনো আমি একটা জিনিস বলি, তোমরা আমার কাছে কখনো এটা করার জন্য আসবে না যে তুমি পড়ো আমার কাছে প্রুফ করতে আসছো। তুমি তোমার রিয়েল জিনিসটা আমাকে যদি বের করে দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো আমার কিভাবে পড়াতে হবে। আমি এই মডেলটা কেন তৈরি করলাম, আমি আগে আমার স্টুডেন্টকে টেস্ট করেছি, আমার স্টুডেন্ট কতদূর মতো মডেলটা বোর্ডে ক্যাচ করতে পেরেছে থিওরিতে। ওকে দ্যাটস অ্যানাদার মডেল। তো আমি যখন তোমাকে তোমার স্ট্যান্ডার্ড বুঝতে পারতেছি না, তার মানে আমার পড়ানোটা কিন্তু ভুল জায়গায় যাবে মাইন্ডে। তোমার স্ট্যান্ডার্ড আমাকে শো করতে হবে যে স্যার আমার লেভেল এটা, তখন আমি বুঝবো যে এই বাচ্চাদের সাথে কিভাবে আমাকে ডিল করতে হবে। এই জন্য একটা থিওরি হচ্ছে কমন থিওরি, সেটা হচ্ছে তুমি হোমওয়ার্ক কপি করো না। আর ক্লাসে আমি আসছি, আমাকে অজস্র প্রবলেম তোমার দেওয়া উচিত ছিল, দিছো কোনো প্রবলেম? তুমি প্রবলেম দিলে তুমি ভালো হাসবে কিনা, আমাকে আন্ডারস্ট্যান্ড করে কিনা, এইসব ভাবলে তো ভাই কাজ হবে। তোমার চাকরি কি আরেকদিন করে দেবে? হ্যাঁ হবে, একটা করে দেবে না। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো, ছোট্ট একটা জিনিস দেখো, এটা বুঝছো সবাই? ওকে, that means function management use a different function। এটা 4th ক্লাস, আমরা কিন্তু চরম মাত্রায় প্র্যাকটিস করেছি আজকে, মানে একের অধিক দিয়ে এদিক ওদিক বাইপাস করা, অঙ্ক করা, গুণ করা। আমার মনে হয় এটা কমপ্লেক্স বিষয় না, কমপ্লেক্স বিষয় হচ্ছে অ্যারে উইথ আ পয়েন্টার, যেখানে আমরা ভবিষ্যতে যাবো, নেক্সট ক্লাসে যাবো। বাট দিস ইজ কোয়াইট ইজি। এখন আমরা আরেকটু ইউজার ডিফাইন্ড ফাংশনের ভিতরে যাব। আমি একটু নেটে যাচ্ছি, তোমরা দেখো। বলো স্যার এই কোডটা দিছে লাস্টের দিকে স্যার চেক সাম দিয়েছেন যে, হ্যাঁ স্যার ওইটা স্যার রিটার্নের আগে হবে না স্যার, ইভেন্ট রান করতেছে এটা স্যার উপরে হবে না রিটার্ন? না না কেন হবে না জানো? ইভেন্ট আসতেছে না আমার যদি আসে তাহলে তোমারও আসবে নিশ্চয়ই, তোমার কোনো একটা সাইট না আপনাকে স্যার, আপনার থেকে আসবে আসলো। দেখি দেখি বিল আউট আসেনি। আচ্ছা আমি দেখি 1 2 3 4 5 ওকে, এই যে ইভেন্ট লেখা এই যে ইভেন্ট আসছে স্যার, সরি থ্যাংক ইউ।
আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখানে কি করেছি চেক ও রিটার্ন সাম ওকে ফাইন আচ্ছা তাহলে তো আরেকটা কাজ করা যাবে দাঁড়াও আরেকটা কাজ করা যাবে আমি দেখাচ্ছি আগে তোমাকে চেক করে তারপর বলি ওকে 1 2 3 4 5 ওকে আসছে এখন দেখো তোমাকে আরেকটা পরিবর্তন আমি বলি আমি যদি রিটার্ন না করি তাহলে কি প্রবলেম 1 2 3 4 5 আসছে কোশ্চেন হচ্ছে এই মডেলে গেলে তোমার কষ্ট করে রিটার্নও করার দরকার নাই এবং এখানে ইন্টিজারও লেখার দরকার নেই ক্লিয়ার সো ভয়েড কারণ আমি আমার বডির বাইরে কাউকে দিইনি বডির ভিতরে একজনকে দিচ্ছি কথা বুঝতে পেরেছ তাহলে ভয়েড ক্লিয়ার বুঝতে পেরেছো কারণ আমি তো বাইরে কোথাও দিইনি আরো মডিফাই করে দিলাম আমার কোড একটু উল্টাপাল্টা হয় কারণ হচ্ছে আমি সি সি প্লাস প্লাস পাইথন সি শার্প ভিজুয়াল বেসিক পার্ল সিজিআই পিএসপি ASP.NET জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট জেএস প্রায় 16টা ল্যাঙ্গুয়েজে কাজ করি একসাথে এখন ঠিক এই জন্য আমার মাঝে মাঝে ভুল করে লিখি আর বোর্ডে লেখার সময় ভুল লিখি মানে একটা ল্যাঙ্গুয়েজের জায়গায় একটা ল্যাঙ্গুয়েজ জুড়ে এটা খুব ইদানিং একটু সতর্ক হয়েছি বাট আগে একটু বেশি হইতো এই জন্য হচ্ছে তোমার হচ্ছে এখন তোমাদের কোডটাতে কাজ করলো স্টারবক্সের কম্পাইলার জীবনেও কাজ করতো না এই ভুলে এইটা আমার হচ্ছে শিক্ষার অভ্যাস ওই অভ্যাসটা এখানে কাজ করেছে বাই চান্স কোড ব্লকের কারণে এই যে বাই চান্স কাজ করছে আসলে এটা কিন্তু আগে এরো দিত বুঝতে পারছো কারণ আমি রিটার্ন তো আমি করিনি বাইরে তাহলে আমি ভিতরে দিয়েছি তারপর কোডটা রান করেছে কারণ এই কম্পাইলারটা খুব ইউজার ফ্রেন্ডলি এডিটরটা বাট রিয়েল এডিটরগুলো কিন্তু খুব ডেঞ্জারাস তারা তোমাকে একটু দাড়ি কমা সিমিলার করতে দেবে না একদম এক্স্যাক্টলি ওয়ার্নিং এর ছোট বাজবা এটা স্টুডেন্টের জন্য খুব কমফোর্টেবল একটা জিনিস প্রবলেম শেখার জন্য বুঝতে পারছো তোমাদের প্রোগ্রামিং কন্টেস্টে যে ইনপুট আউটপুটে প্যারামিটার মেইনটেইন করতে হয় তার তো ডিফিকাল্ট তারপর অরিজিনাল কম্পাইলার মানে যেটা রিয়েল কম্পাইলার সেটা আরো ডিফিকাল্ট বাট এটা প্রথমের দিকের জন্য এটা খুব ভালো এটা একটা ভালো দিক আচ্ছা এখন আসো আমরা হচ্ছে ইয়েতে যাই আমি আরেকটা মডেলে দেখাচ্ছি তোমাদেরকে ও কিন্তু একটা ভালো জিনিস বের করছে এখন ঠিক আছে আমরা কেউ খেয়ালই করিনি আচ্ছা দেখো how to send array using argument list in C ওকে একটা জিনিস হচ্ছে তোমাদেরকে এখন কিন্তু প্রপার সার্চ করাও শিখতে হবে ক্লিয়ার এটা সবাই দেখো দেখতে পাচ্ছ program to calculate the sum of array elements by passing to a function okay এটা একটা স্যাম্পল আগে স্যাম্পলটা বুঝো আমি কি বুঝাচ্ছি দেখো কি বলেছে include stdio.h এটা থেকে এটার ফাইল ক্লিয়ার এরপরে দেখো এখানে একটা এইটা একটা মডেল ওই যে আমি বললাম না তোমাদের এই কোড ব্লকে একটু ফ্লেক্সিবল এডিটরটা একটু ফ্লেক্সিবল রিয়েল এডিটরে কিন্তু মেইন যদি উপরে থাকে আর মেইনের নিচে যদি কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন থাকে তাহলে কিন্তু সেই ফাংশনের প্রোটোটাইপ উপরে ডিক্লেয়ার করতে হয় ওকে মানে এটাতে কনফিউজড হয় না আমাদের এখানে এই ঝামেলাটা নাই আমাদের এডিটরটা এটাকে আমাদেরকে রিল্যাক্স করে দিয়েছে বাট দিস ইজ দ্য রিয়েল মডেল বুঝতে পেরেছো এটা স্যার ট্রেডিশনাল মানে ট্রেডিশনাল নিয়মে মেইন সবসময় নিচে থাকে
জাভাতেও আমরা মেইন নিচে দিয়ে কাজ করাবো, মানে মেইন অলওয়েজ নিচে থাকবে, বাট এই কোড ব্লক এডিটরে ইউজার ডিফাইন ফাংশনটা নিচে রাখা যায়, রাখলে সেটাকে উপরে ডিক্লেয়ার করতে হয়। বাট কোড ব্লকে এই এডিটরগুলোতে এটাকে বাধা দেয় না, বাট কোড টার্বো সি হলে আটকায় দেবে, এরর দেবে, ঠিক আছে? বাট এটা কোনো মেজর ফ্যাক্টর না। মেজর ফ্যাক্টর কি? এই প্রথম লাইনটা শুধু উপরে লিখে রাখো, ক্লিয়ার? আমার কথা বুঝো? এই ফাংশনের নামের প্রথম লাইনটা উপরে লিখে রাখবে, কঠিন কাজ, কঠিন কাজ না, সেমিকোলন দিয়ে দিবা, ক্লিয়ার? এখন আসো এটা দেখো মেইন। মেইনের মধ্যে কি দেখা যাচ্ছে? মেইনের মধ্যে দেখা যাচ্ছে যে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল আছে আর নাম নামে একটা অ্যারে আছে। সেই অ্যারেটা কত ডিজিটের অ্যারে? 1 2 3 4 5 6 ডিজিটের অ্যারে। কি টাইপের ডাটা টাইপ? ফ্লোটিং ডাটা টাইপ, ক্লিয়ার? ওকে, জাস্ট অ্যারে, এটা একটা অ্যারে, এটা একটা ভেরিয়েবল। দেখো এই প্রোগ্রামটা যে কাজটা করেছে সেটা হচ্ছে যে নাম অ্যারে ইজ পাসড টু ক্যালকুলেট সাম, মানে বলতে চেয়েছে যে এই পুরো অ্যারেটাকে তারা অন্যত্র পাঠাবে, নট এ সিঙ্গেল ভেরিয়েবল। আমরা আগে প্রোগ্রামে কি শিখেছি? একটি ভেরিয়েবলকে আর্গুমেন্ট লিস্টের মধ্যে দিয়ে পাস করেছি, ক্লিয়ার? আর্গুমেন্ট লিস্ট কোনটা? ফাংশনের আর্গুমেন্ট লিস্ট হচ্ছে এই অংশটুকু, এই ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে এটা কি? আর্গুমেন্ট লিস্ট। এটা রিসিভার, এটা কি? সেন্ডার, এ সেন্ড করেছে, এ রিসিভ করেছে। দেখো এই পুরো জিনিসটা ভেরিয়েবলটা একটা অ্যারে টাইপ ভেরিয়েবল, সেখানে 1 2 3 4 5 6 ছয়টি ভ্যালু ছিল। নাও নেম অফ দ্য ভেরিয়েবল ইজ নাম, নেম অফ দ্য ভেরিয়েবল ইজ নাম, মানে অ্যারের নামটা। ওকে, দেখো যখন তুমি পুরো আস্ত ভেরিয়েবলটাই পাঠাবা, তখন ভেরিয়েবলটা যদি নরমাল ভেরিয়েবল হয় তাহলে একটি ভ্যালু যাবে, আর ভেরিয়েবলটা যদি অ্যারে টাইপ হয় তাহলে আস্ত অ্যারেটাই চলে যাবে। কোথায় যাবে? এখানে যাবে। যদি পাঠানোর নিয়ম হচ্ছে এই থার্ড প্যাকেটটা কেটে দিয়ে পাঠানো, ক্লিয়ার? স্যার বুঝে নিলাম। অ্যারে কিভাবে আমরা ডিফাইন করি? এভাবে, ক্লিয়ার? নাম অফ থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ। যখন তুমি পুরো অ্যারেটাকে পাঠাবা শুধু ব্র্যাকেটটাকে কেটে দিবা, দিয়ে শুধু অ্যারের সলিড নামটা রাখবা, তাহলে পুরো অ্যারে ভ্যালু সহ চলে যাবে, ঠিক আছে? ওকে, গেল। যারপরে তুমি কাকে দিয়েছো? রেজাল্টকে দিয়েছো। রেজাল্ট আসলে কল করেছে, রেজাল্ট ভেরিয়েবলটা কাকে কল করেছে? ক্যালকুলেট সাম নামে ইউজার ডিফাইন্ড ফাংশনটাকে কল করেছে। আর্গুমেন্ট লিস্টে কি দিয়েছে? নাম নামে একটা ভেরিয়েবল দিয়েছে। নাম নামে ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল? অ্যারে টাইপের ভেরিয়েবল। অ্যারের ভ্যালু ছিল, তাহলে ভ্যালু সহ চলে গেছে। এবার বুঝতে পারছো কথাটা? আচ্ছা, গেল। তারপরে দেখো তুমি, এটা তো খুব সিম্পল ব্যাপার, রেজাল্টের মধ্যে যোগ করে চলে আসছে। এখন কি হলো? রিসিভ করলে কেমন করে? রিসিভ করার সময় তোমাকে একটা অ্যারে টাইপই লাগবে, কিন্তু তুমি এখানে কোনো সংখ্যা দিবে না, 5 6 7 8 দিবে না। কারণ তুমি কিভাবে দিবা? তুমি কিভাবে জানো যে ইউজার কতগুলো দিবে? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তুমি এখানে শুধুমাত্র রিসিভারটা মডেল করে দিবা, যেহেতু এটা অ্যারে টাইপ, রিসিভারও অ্যারে টাইপ। ওকে, বাট সংখ্যা নাই, মানে ডাইনামিক, যা দিবে তাই নিবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন নিচে যাও, ফ্লট। এখন তো নরমাল প্রোগ্রাম, এই প্রোগ্রামটা একটা ফর লুপ দিয়ে ভিজিট করা হয়েছে, ভ্যালুগুলোকে সাম ভ্যারিয়েবলে রাখা হয়েছে। আমরা একটু আগে যেটা করেছি, এই সামটা কোথায় যাবে? রিটার্ন করে এইখানে যাবে, এই রেজাল্টে যাবে। কার মাধ্যমে যাবে? নিচে যাও, রিটার্ন, রিটার্ন সাম লেখা আছে, এই যে রিটার্ন সাম। বুঝতে পেরেছো? তাহলে একটু আগে আমি যে প্রোগ্রামটা কম্পাইল করলাম, মিলালাম, তোমরা যেটা করলা সেটার সাথে এটা শুধু লেসন প্ল্যান কি, লার্নিং আউটকাম কি? অনলি হাউ টু পাস অ্যারে টু অ্যানাদার ফাংশন। আমরা এখন শিখেছিলাম যে হাউ টু পাস এ সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল ভেরিয়েবল টু অ্যানাদার ফাংশন। এখন শিখলাম হাউ টু পাস মাল্টিপল ভ্যালু টু অ্যানাদার ফাংশন। ওকে, কিন্তু রিটার্ন কিন্তু তোমার একটা ভ্যালু করতেছে, ক্লিয়ার? Yes. C তে it is a limitation of the C programming, clear? এই কম্পাইলার নিবে অনেকগুলা, দিবে অনেকগুলা, রিটার্ন করার সময় একটাই দিবে। এখন তোমার কোশ্চেন হচ্ছে, যদি স্যার আমার লাইফে আমার ডিসিশন আসে যে মাল্টিপল ভ্যালুই আমাকে পাস করতে হবে, এটা যে আলাদা মডেল অফ প্রবলেম, তুমি আবার ওটাকে অ্যারে মানে আরেকটা অ্যারেতে পাঠাও, সমস্যা কি? কিভাবে বলি? মেইন ইজ এ ইউজার ডিফাইন্ড ফাংশন, ক্লিয়ার? কেন না আমরা এখানে একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করতে পারি? সো আমাদেরকে আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে, আমি ওটাতে যাব ইনশাআল্লাহ। ওটাতে গেলে দেখবা যে না, এটারও লিমিটেশনটা ওভারকাম করার একটা ওয়ে আছে। আমরা অ্যারো রিটার্ন করতে পারবো ভেরিয়েবলের নাম দিয়ে, বাট আবার মেইনকে আমরা মডিফাই করতে পারবো।
মেইন মডিফাই আমি কিন্তু এখন স্টার্ট করি এই ক্লাসে। আমরা মেইনকে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? সো আমরা এই ফান্ডামেন্টাল লেভেলে একটু এক্সপার্ট হয়ে যাই, তারপর আমরা মেইনের দিকে যাব, ঠিক আছে? এটা কে কে বোঝেনি বলো? হাত তোলো। আমাকে দেখো ভালো করে, এটা কে কে বোঝেনি বলো? শোনো, বাড়িতে কালকে বলবা বোঝো নাই হবে না, আমাকে কোশ্চেন করো তো সুন্দর করে, কি কি বোঝো নাই বুঝে দিই, বলো। না, তুমি যদি কথা না বলো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। তুমি কথা বলো, আমি বোঝার চেষ্টা করি তুমি কোথায় বলছো না। তুমি বুঝছো? পিছনে সেক্সেস আসলে স্যার দেখা যাবে চিন্তা করতেছে তো বুঝে নাই নাকি দেয় এবার আচ্ছা বলো, তুমি কিভাবে বললে তুমি বুঝতে পারবে আমাকে বলো। কোশ্চেনটা বুঝতে পেরেছো? আমরা আগের এক্সারসাইজে কি করেছিলাম? আমরা আগের এক্সারসাইজে করেছিলাম যে সিঙ্গেল ভ্যালু পাস একটি সিঙ্গেল ভ্যালু পাস করেছি। আমি তোমার কাছে একটি সিঙ্গেল ভ্যালু পাস করেছি, তুমি ওই ভ্যালুটা ম্যানিপুলেট করে আমাকে একটি সিঙ্গেল ভ্যালু রিটার্ন করেছো। এবার বুঝতে পেরেছো? আমি তোমাকে 5 টাকা দিয়েছি, তুমি আমাকে 10 টাকা দিয়েছো, ফিনিশ, টাকা একটা। এখন এখানকার কোশ্চেনটা হচ্ছে আমি তোমাকে দুটো জিনিস দিয়েছি x y, তুমি রিটার্ন করতেছো a b, আমি দিচ্ছি ডাবল, তুমি রিটার্ন করছো ডাবল। প্রোগ্রামিং এ, সি প্রোগ্রামিং এ হাউ টু কালেক্ট এন্ড হাউ টু রিসিভ মাল্টিপল ভ্যালু, কোন ভেরিয়েবলের মাধ্যমে? একমাত্র প্রোগ্রামিং টেকনিক আছে অ্যারে প্রোগ্রামিং। অ্যারে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কি করতে পারি? সেম টাইপের মাল্টিপল ভ্যালু একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। ক্লিয়ার? দেখো, এইটা একটা ফ্লোট ডাটা টাইপ, রেজাল্ট কিন্তু একটা ভেরিয়েবল, এখানে কয়টা ভ্যালু রাখা যাবে? একটি, বাট নাম হচ্ছে একটা অ্যারে টাইপ। এই যে দেখা যাচ্ছে অ্যারে টাইপ, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, মানে ইটস এ সিম্বল অফ অ্যারে। ওকে, এই অ্যারে টাইপ। সো এখানে কয়টি ভ্যালু রাখা যাবে? যে কয়টি ভ্যালু রাখার জন্য আমি তাকে ডিক্লেয়ার করব। এটা হচ্ছে ফিক্সড অ্যাসাইন করা হয়েছে। আর এটা হচ্ছে আমি একটু আগে কি করেছিলাম? a of 5, a of 6, a of 7, মানে কি 7 ডিজিটের অ্যারে, 6 ডিজিটের অ্যারে। ওকে, আর এটা হচ্ছে ফিক্সড অ্যারে। জি স্যার ক্লিয়ার? 1 2 3 4 5 6, 6টা স্লটের ফিক্সড অ্যারে। 6টা স্লট মানে কি? এখানে 6টা ভ্যালু আছে, 6টা আলাদা আলাদা ফ্লোট টাইপ, অথবা 6টা আলাদা আলাদা ইন্টিজার টাইপের ভ্যালু আছে। এখন আসো, আমরা জানি যে ফাংশনকে কল করতে হয়, তো ফাংশনের নাম কি? ক্যালকুলেট সাম। ওকে, এখন এটা কল করেছি, এইটুকু বাদ দাও, এইটুকু চিন্তা মাথা থেকে বাদ দাও, ক্যালকুলেট সাম। ওকে, এখন কথাটা হচ্ছে ফাংশনটা কি টাইপের? তুমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলা যে আমি অনেকগুলো ভ্যালু দেব। দেওয়ার নিয়ম কি? আর্গুমেন্ট লিস্টের মধ্যে দিয়ে দেয়। আর্গুমেন্ট লিস্ট কোনটা বলে? এই যে ফার্স্ট ব্র্যাকেট অন আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা এই লিস্টের নাম আর্গুমেন্ট লিস্ট। এখন অনেকগুলো ভ্যালু দিতে গেলে অ্যারে ইজ এ টেকনিক, সো অ্যারের নামটা শুধুমাত্র দিতে হবে, ব্র্যাকেট গুলো দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? তাহলে হলো কি, অনেকগুলো ভ্যালু চলে গেল। এখন তুমি যদি ভেরিয়েবলের মাধ্যমে নিতে চাও তাহলে ভেরিয়েবল লিখবা, আর তুমি যদি শুধু কল করতে চাও তাহলে এইভাবে লিখবা। ক্লিয়ার? যদি শুধু কল করতে চাও তাহলে এভাবে, আর যদি মনে করো যে কাজ করে আমাকে আবার রিটার্ন করবে তাহলে এভাবে। যদি এইভাবে করতে চাও তাহলে সামনে রিটার্ন টাইপ লাগবে, আর যদি এইভাবে করতে চাও তাহলে এখানে কি লিখবা? ভয়েড। শেষ। নিচে আসলা, নিচে আবার তুমি যেহেতু আমি যদি একটা ভ্যালু পাঠাই তাহলে রিসিভার হবে একটা, আমি যদি অ্যারে পাঠাই তাহলে রিসিভার কি হবে? অ্যারে। সো তুমি এখানে একটা অ্যারে রিসিভার তৈরি করেছো। এটার নাম আর এটার নাম যে একই হতে হবে তা না, শুধু টাইপটা অ্যারে টাইপ হলেই হবে। অ্যারে টাইপ মানে থার্ড ব্র্যাকেট অন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? এরপরে রিমেইনিং প্রোগ্রামটা কি? আগের প্রোগ্রামটা, যে আমরা একটা ফর লুপ দিব, সেই ফর লুপ দিয়ে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিজিট করব এবং সাম করে ফেলবো। ক্লিয়ার? এরপর আমি কি করলাম? এরপর আমি সাম করলাম, এরপর আমি রিটার্ন করলাম সাম। কাকে রিটার্ন করলাম? যেটাকে কল করেছিল, তাকে কল করেছিল এই লাইনটা। ওকে, সো এই ভ্যালুটা এখানে চলে গেল।
দুটো প্রোগ্রাম আবার দেখো, আগেটা ছিল একটা ভ্যালু লেনদেন, এবারটা হচ্ছে মাল্টিপল ভ্যালু লেনদেন। সো মাল্টিপল ভ্যালু লেনদেনের সবচেয়ে ইনিশিয়াল টেকনিক অ্যারে, সেটা এখানে ব্যবহার করেছি। আর একটু অ্যাডভান্সে যাবো নেক্সট ক্লাসে, এটাকে পয়েন্টার দিয়ে আমরা ভিজিট করতে পারি। আস্ত অ্যারেটাকে না পাঠিয়ে আমরা অ্যাড্রেস কি করতে পারি, ওইসব বাদ, আগে এটা বোঝো কিনা দেখো। প্রথম একটা, দ্বিতীয় এটা, ঠিক আছে? করে বোঝো, একটা ভ্যালু পাঠাতে পারো, এর কেন পাঠাতে পারবো না? আমরা তো বুঝছো, এডিটর অন করো আমার সাথে। এডিটর অন করো। দেখো জাস্ট আমি যতটুকু লিখবো এর বাইরে লিখবা না। আচ্ছা, আমার দিকে একটু তাকাও। আমার দিকে একটু তাকাও। প্রোগ্রামটা দেখতে পাচ্ছ? রাইট অন করছি, দেখো। দেখতে পাচ্ছ? হ্যাঁ? কে বলবে? পিছন দিক থেকে বলো। একদম পিছনে। তুমি বলো, দাঁড়াও। এই প্রোগ্রামটা কম্পাইল করলে আউটপুট কি আসবে? তোমার বুদ্ধি থেকে বলো তো। এই প্রোগ্রামটা কম্পাইল করলে আউটপুট কি আসবে? এটা লাস্ট জুম। আমি টেকনোলজি নেক্সট ক্লাস থেকে ইউজ করব, টেনশন নিও না। মানে শেয়ারিং। তাহলে তুমি আমি বলি ইন্টিজার x equal to 1, ক্লিয়ার? Yes. Integer sum equal to X, Y, Z. xyz is the name of the function, কারণ বুঝে যাচ্ছে যে looks like a function এবং x কে আমি আর্গুমেন্ট লিস্টে দিয়ে দিয়েছি। দ্যাট মিন্স সাম একটা ইন্টিজার ভেরিয়েবল, সে কল করেছে xyz কে ইউজিং x, ওকে, x মান এর ভিতরে গেছে। এরপর আমি সাম কে এখানে প্রিন্ট করেছি। তাহলে ঘটনা xyz এ কি ঘটলো আমরা একটু দেখে আসি। xyz রিটার্ন টাইপ রিটার্ন করেছে s, এই s এর মাধ্যমে x এর মানটা আসছে, এখানে s প্লাস প্লাস হয়েছে, রিটার্ন s করেছে। তাহলে এটা আউটপুট কি আসবে? হ্যাঁ, আউটপুট কি আসবে বাবা বলো? আচ্ছা, তুমি পারবে না, তুমি বলো। স্যার 2 আসবে, यस। তুমি পাওয়া যাবে না। কেন বলতে পারলাম না এটা? পারছো? সত্যি সত্যি তুমি বুঝতে পেরেছো এবার? আচ্ছা, কিভাবে আসবে বলি। যখন x এর মানটা এখানে গেল, এখান থেকে এখানে আসলো, আসার পরে তো প্লাস প্লাস হয়েছে, হ্যাঁ, রিটার্ন হয়েছে, রিটার্ন চলে গেল s এর সামের কাছে, সাম এখানে এসে প্রিন্ট হলো। দ্যাট মিন্স এটার মান হবে 1, 2 হবে, 2 হবে। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? এখন বসো, 1 মিনিট সবাই এটার দিকে তাকাও।
এটা কয়টা ভেরিয়েবল আর্গুমেন্ট লিস্টে দিয়েছি? একটা। কয়টা ভ্যালু দিয়েছি? একটা ভেরিয়েবলের মাধ্যমে একটা ভ্যালু দিয়েছি। কয়টা রিটার্ন হয়েছে? একটাই। ক্লিয়ার? এখন আমি 5টা দিতে চাই, একটা রিটার্ন করাতে চাই, তাহলে কি করব? ইনজেক্টটা কোথায় করব? ইনজেক্টটা তাহলে দিতে চাই এর মাধ্যমে এই x কে ইনজেক্ট করব না? সিম্পল। আগে এটা বুঝছো সবাই 100%। এই প্রোগ্রামটাকে আমি মডিফাই করছি তোমার জন্য বেস্ট হবে বোঝার জন্য, ঠিক আছে? তোমার জন্য কিন্তু আমি কষ্ট করে আবার এখান থেকে শুরু করলাম, কারণ তুমি আমার কাছে ইম্পর্টেন্ট, এভরিবডি ইজ ইম্পর্টেন্ট। এখন দেখো আমি এই একটি ভ্যালু আগেটাকে সেভ করি, তাহলে কালার আসবে, তখন তোমার বুঝতে সুবিধা হবে রাইট অফ করতে হয়। ওকে দেখো, এখন দেখো হ্যাঁ কারণ এই যে x এখানে রিসিভ করে এটাতে পাঠাইছো, এই রিসিভ করেছে s, এই যে আমি ইচ্ছা করে ভেরিয়েবল নামটা চেঞ্জ করেছি যাতে করে বুঝতে পারো, তাহলে মনে বুঝতে পারবে না। ওকে এখন আসো আমি তোমাদেরকে এটা মডিফাই করতেছি, সেটা হচ্ছে এই ভেরিয়েবলটাকে আমি অ্যারে টাইপ বলতেছি, ঠিক আছে? এরকম ক্লিয়ার বলতে পারি কিনা? সেকেন্ড ব্র্যাকেট, একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু, চারটা ভ্যালু, পাঁচটা ভ্যালু। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে x কে এখানে দিলাম, রিসিভ করার জন্য কি করব বলো? সিম্পল অ্যারে টাইপ। ক্লিয়ার? তাহলে এইটা তো আর কাজ করবে না, এটার পরিবর্তে আমি কি লিখবো? এটার পরিবর্তে আমি লিখবো একটা ভেরিয়েবল যার মাধ্যমে আমি অ্যারেটা ভিজিট করতে পারবো, তাই না? তাহলে আমার প্রথমে কি লাগবে? একটা ভেরিয়েবল লাগবে, সেটা করি ইন্টিজার i, তারপরে ফর i equal to 0, i less than equal to 1 2 3 4 5 4 i plus plus, তারপরে আমাকে করতে হবে s sum plus equal to s of i। তাহলে উপরে একটা সাম নামে ভেরিয়েবল লাগবে, আবার সাম ইকুয়াল টু 0 রিটার্ন আর সাম। ওকে, এই সাম উপরে সামের কাছে চলে যাবে। ক্লিয়ার? কিংবা দেখো 19 আসছে, আউটপুট আসছে। সো এখানে আমি কি করলাম? আগের প্রোগ্রামটাকে মডিফাই করে অ্যারে টাইপ করলাম। অনির্বাণ হ্যাঁ ক্লাসে আছে অনির্বাণ, এই 5 মিনিট পরে শেষ হবে। আচ্ছা পাঠান, জাস্ট 5 মিনিটের মধ্যে। আচ্ছা বুঝতে পেরেছো তোমরা? বলো আমি তো বারবার যোগ করতেছি।
for I সমান 0 I greater than
এই শোনো, এই স্টুডেন্ট বেরোবো না, আগে লিখো। তুমি এই অ্যাডমিট শিট আমাকে দিয়ে রেখে দাও। আমার রুমে ঢুকে, আমার রুমে ঢুকে না দিই। অ্যাডমিট শিটের উপর ডেট দিবা। তোমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ঠিক আছে? That's okay.